এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই ছেলে, কে তুই? আর আমাকে এভাবে ধাক্কা দিলি কেন? কি হলো, কথা কানে যাচ্ছে না? কে তুই আর এখানে কি করছিস? আর এভাবে তাকিয়ে আছিস কেন? জীবনে মেয়ে দেখিসনি? সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি আমি আপনার বাসার নতুন কাজের লোক। ভুলে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তুই একটা কাজের লোক হয়ে আমাকে এভাবে ধাক্কা দিয়েছিস? তুই জানিস আমি কে? আমি সাজিদ চৌধুরীর মেয়ে ফারিয়া চৌধুরী। সিয়াম কি আসলেই একজন চাকর? কেনই বা তার গালে দুইটা চর পড়ল? নাকি সে কোনো বড়লোক বাবার সন্তান? কোনো স্বার্থ হাসিলের জন্য ফারিয়াদের বাসায় চাকর সেজে এসেছে? জানতে হলে সম্পূর্ণ গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। তাহলে চলুন আমরা গল্পের জগতে চলে যাই। সিয়াম, আমাদের নতুন প্রজেক্ট সাইন হয়েছে। রাকিব ভাই, আমি শুনেছি। বাবা এটা শুনলে নিশ্চয়ই খুব খুশি হবে। আমি স্যারকে জানিয়েছিলাম, স্যারও খুব খুশি হয়েছে। খুশি হয়ে আর কি হবে? তাকে কতবার বললাম দেশে ফিরে আসার কথা। এই বুড়ো বয়সে বিদেশে কি করবে? স্যার বলেছে একেবারে তোমার বিয়ের সময় আসবে। ধুর রাকিব ভাই, তুমিও বিয়ে নিয়ে পড়েছো। যাও, আমি বাসায় চলে যাচ্ছি। আচ্ছা যাও, তবে কতদিন পালিয়ে থাকবে? বিয়েটা তো করতেই হবে। দেখা যাবে, কাল দেখা হবে। গুড বাই। সারাদিনের অফিস শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরল সিয়াম। বাসায় ফিরেই তার আম্মুকে বলল। আম্মু, অনেক খিদা পেয়েছে, খেতে দাও প্লিজ। সিয়ামের আম্মু তখন তার সামনে রুদ্রমূর্তি ধারণ করে বললেন, তোর এই বাড়িতে খাওয়া বন্ধ। এই বাড়িতে যেদিন তুই রান্না করার লোক নিয়ে আসবি সেদিন তুই খেতে পারবি, এর আগে বাড়িতে খাওয়া বন্ধ। কি বলছো মা? রান্না করার লোক তো আমাদের বাড়িতে আছে, তাহলে আর রান্না করার লোক লাগবে কেন? এখন কিন্তু তোকে আমি লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কতদিন থেকে বলছি বিয়ে কর বিয়ে কর। আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি, এগুলো যদি আমাদের বংশের কেউ না থাকে তাহলে কে দেখাশোনা করবে? তুই তো আমার একমাত্র ছেলে। বললাম তো কয়েকদিন সময় দাও আমাকে। সময় আসলে আমি নিজেই তোমাদের বিয়ের কথা বলবো। এর আগে এমনি আমার সাথে জোরাজোরি করো না। এখন প্লিজ আমাকে খেতে দাও। যতদিন না পর্যন্ত এই বাড়িতে তুই বউ নিয়ে আসবি ততদিন পর্যন্ত এই বাড়িতে তোর খাওয়া বন্ধ। তাই তোর রুমে গিয়ে শুয়ে থাক। সিয়াম বুঝতে পারল তার মা অনেক রেগে আছে, তাই চলে গেল তার বোনের কাছে। তার একমাত্র বড় বোন, তার স্বামী বিদেশে থাকেন, সেজন্য সিয়ামের বোন সিয়ামদের সাথেই থাকে। সিয়ামের বাবা দেশের বেশ নামকরা একজন ব্যবসায়ী। তার ব্যবসার দায়িত্বই এখন সিয়ামের কাঁধে। সিয়াম জোর করে এই দায়িত্বই নিয়েছে, কারণ তার বাবার বয়স হয়েছে, এখন তার বিশ্রামের প্রয়োজন। কিন্তু তাকে কি দমিয়ে রাখা যায়? তিনি সিয়ামকে দেশের দায়িত্ব দিয়ে নিজে বিদেশে চলে গেছেন নতুন একটা ব্যবসা চালু করার জন্য। এদিকে সিয়াম তার বোনের কাছে গিয়ে দেখলো তার স্বামীর সাথে কথা বলছে। সিয়াম গিয়ে অমিতকেও সালাম দিল। অমিত কলের ওপাশ থেকে সিয়ামকে বলল, কি ব্যাপার শালাবাবু, কেমন আছো? জি ভাই, ভালো আছি। তুমি কেমন আছো? তোমার বোন যেমন রাখছে সেরকমই আছে। আমার বোন তোমাকে কি এখান থেকে জ্বালায়? শুধু কি জ্বালায় রে ভাই, এক মুহূর্ত শান্তিতে থাকতে পারে না। বিদেশে থেকে মনে হয় সে আমার সাথে আছে, যে কোনো সময় মেরে দিতে পারে আমার। তখন সিয়ামের বোন সিয়ামের গালে একটা ছোট্ট করে থাপ্পড় দিয়ে তার স্বামীকে রাগে গলায় বলল, আমি তোমাকে কখন জ্বালাই বলো? এবার দেশে আসো, এরপর দেখাবো কাকে বলে জ্বালানো। আপু, তোর জামাইকে পরে দেখাবি। আমার অনেক খিদে পেয়েছে, চল আমাকে খেতে দিবি। তা বলবে তো হবে না, আজকে তো খাওয়া বন্ধ। কেন, আমি কি করেছি? আমার খাওয়া বন্ধ কেন? আমি জানি না, আম্মু বলে দিয়েছে তুই যতদিন না বিয়ে করবি ততদিন তোর এই বাড়িতে খাওয়া বন্ধ। তাই এখনই এই রুম থেকে বের হয়ে যা। দেখছো দুলা ভাই, তোমার বউ কিভাবে আমাকে অত্যাচার করে, আমাকে খেতে দিচ্ছে না। আমি নাকি বিয়ে করব? দেখো, আমি এখনো একটা বাচ্চা ছেলে, আমি কেন বিয়ে করতে যাব? ঠিক বলছো শালাবাবু। আর তোমরা সিয়ামকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে কেন? ও তো এখনো বাচ্চা একটা ছেলে। আরে ভাই, বিয়ে করিস না। বিয়ে করলে আমার মতো কাঁদতে হবে সারা জীবন। ঠিক বলেছো ভাইয়া, আমি এসব প্যারাই পড়তে চাই না। আমার বোন তোমাকে এখানে থেকে যে প্যারা দিচ্ছে, আমার এইটা তো আমার সাথে থাকবে, না জানি কোন প্যারা দিবে আমাকে। সিয়ামের বোন তখন রেগে সিয়ামকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে বলল, তাহলে তোর খাওয়া সারা জীবনের জন্য বন্ধ। যতদিন না বিয়ে করবি এই বাড়িতে কোনো খাবার পাবি না।
খালি পেটে থাকতে হবে সারা জীবন। সিয়াম আর কি করবে, ব্যতীত মন নিয়ে বের হয়ে আসলো বোনের রুম থেকে। এরপর নিচের রুমে গিয়ে বসে আছে। অনেক খিদেও পেয়েছে, কিন্তু খাবার তো কিছুই নেই। শেষে মনে মনে ভাবলো বিয়েটা এবার করেই নেবে, কিন্তু যেই প্যারা সে কি সহ্য করতে পারবে। রাতে শুয়ে আছে সিয়াম, এখনো ঘুমাতে পারছে না। চোখ বুঝলেই পেটটা কেমন জানি করে উঠছে। পেটের মধ্যে ইঁদুর লাফাতে শুরু করেছে তার। একটু পর সিয়াম তার রুমে কারোর উপস্থিতি টের পেল। তাকিয়ে দেখে তার বোন। সিয়াম, ঘুমিয়ে গেছিস ভাই? এই নে, খাবারটা খেয়ে নে। আম্মুকে লুকিয়ে অনেক কষ্ট করে নিয়ে এসেছি। থ্যাংক ইউ আপু। এই একটা মানুষ আমাকে অসম্ভব ভালোবাসে। এই বাড়িতে আমার কষ্ট একদম সহ্য করতে পারে না। ভাই বোনের সম্পর্ক মনে হয় এরকমই। তখন আমি তাকে উঠে বললাম, আপু আমি বিয়ে করতে চাই না। তুই আম্মুকে একটু বুঝিয়ে বল, আমাকে আরো কিছুদিন সময় দিতে, এরপর আমি বিয়ে করব। দেখ ভাই, বিয়েটা এবার করে নে। আম্মুর অনেক বয়স হয়েছে, আর বাড়িতে কাজের লোক থাকলেও নিজের লোকের মতো কেউ কিছু করতে পারে না। কয়েকদিন পরে অমিত দেশে ফিরবে, তখন তো আমিও এই বাড়িতে থাকবো না। আম্মু কিভাবে একা এসব সামলাবে? আচ্ছা, সময় হলে দেখা যাবে। এখন আমাকে খেতে দাও প্লিজ, আমার অনেক খিদে পেয়েছে। তুমি আমাকে একটু খাইয়ে দাও। সিয়ামের বোন তখন তাকে খাইয়ে দিল। সিয়াম দরজার দিকে তাকাতেই গলায় ভাত আটকে গেল। এই জন্যই আমি কোনো কাজ করতে পারি না। আমি ওকে একটু শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু নীলা তুই এটা কি করলি? ওকে খাবার দিয়ে দিলি। আম্মু তুমি এরকম করো না। ও সারাদিন অফিস করে এসেছে, এখন যদি না খেয়ে ঘুমিয়ে যায় তাহলে অসুস্থ হয়ে যাবে, তো পরে তুমিই কাঁদবে। তোদের যা ইচ্ছা কর, আমার কথার এই বাড়িতে কোনো দাম নেই। আমার কথা কেউ শোনে না। তোদের ভালোর জন্যই আমি কিছু করতে চাই, কিন্তু তোরা সেই আমার কথাই শুনিস না। সিয়ামের আম্মু হয়তো বুঝতে পেরেছে যে নীলা সিয়ামের জন্য খাবার নিয়ে আসবে, তাই তার আম্মু ওয়েট করছিল কখন তাদেরকে একসাথে ধরবে। অবশেষে ধরেই ফেললো তাদেরকে। সিয়ামের আম্মু রাগ করে রুম থেকে চলে গেল। সিয়াম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল, কারণ সিয়াম জানে তার আম্মু তার উপর রাগ করে থাকতেই পারে না। কালকে সকালে সেই তাকে এসে ডেকে তুলবে। সিয়াম ঘুমিয়ে গেল। পরদিন সকালে উঠে অফিসেও গেল। অফিসে এসে কাজকর্ম শেষ করে বিকালে যখন বাসায় ফিরছিল, তখন দেখলো পাশে একটা জায়গায় মেলা হচ্ছে। কৌতূহল নিয়ে সে গাড়ি পার্ক করে মেলায় ঢুকলো। সেখানে গিয়ে তো সিয়াম পুরোই ক্রাশ খেলো একটা মেয়েকে দেখে। মেয়েটাকে দেখেই মনে হচ্ছে বেশ বড়লোক পরিবারের। বসে বসে ফুচকা খাচ্ছে মেয়েটা। ঝালে ওর মুখটা লাল হয়ে গিয়েছিল। সেটা দেখতে আরো বেশ সুন্দর লাগছিল সিয়ামের কাছে, কিন্তু ওর পাশে যাওয়ার সাহস হচ্ছিল না। সিয়াম মেয়েটাকে ফলো করছে, তার সেদিকে খেয়াল নেই। সে তার মতো করে খেয়েই যাচ্ছে। সিয়াম গোপনে মেয়েটার কয়েকটা পিক তুলে নিল, যাতে পরে ওকে খুঁজতে সুবিধা হয়। সিয়াম মনে মনে ঠিক করে নিল বিয়ে করলে এই মেয়েটাকেই করবে। কিন্তু মেয়েটাকে কি খুঁজে পাওয়া সম্ভব? তার বাড়ি ঠিকানা তো সিয়াম কিছুই জানে না, আর তার সাথে কোনো কথাই হলো না। তাহলে কিভাবে মেয়েটাকে পাবে সে? এদিকে সিয়াম চায় একজন ভালো জীবন সঙ্গিনী পেতে। সিয়ামের বাবার অনেক টাকা পয়সা আছে, তার টাকা পয়সা লাগবে না। সে শুধু চায় একজন সত্যিকারের মানুষ পেতে, যে তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। সিয়ামের পরিবারের লোকজনকে সম্মান করবে, এটাই তার একমাত্র চাওয়া। সিয়াম তার শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা আসবাবপত্র কিছুই চায় না, শুধু চায় একটু সম্মান আর তার পরিবারের প্রতি ভালোবাসা। সিয়াম তখন বাসায় ফিরে আসলো। এসে মেয়েটার ফটো দেখছে রাতে ঘুমানোর সময়। অসম্ভব সুন্দর মায়াবী চেহারার মেয়েটা। চুলগুলো যখন বাতাসে উড়ছিল তখন পুরো পরীর মতো লাগছিল তাকে। সিয়ামকে যে করেই হোক মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। পরদিন সিয়াম অফিসে চলে গেল। অফিসে এসে তার ম্যানেজার রাকিব ভাইকে কল করলো। রাকিব সিয়ামের সামনে বসতেই সিয়াম তাকে ফটোটা দেখিয়ে বলল, রাকিব ভাই, আমাকে হেল্প করুন প্লিজ। আমাকে এই মেয়েটার খোঁজ এনে দিন, যে করি হোক। সিয়াম, তুমি কি বলছো এসব? আঙ্কেল শুনলে কিন্তু অনেক রাগ করবে। আর এই মেয়েটাকে আমি কোথায় খুঁজে পাবো? রাকিব তাদের এখানে অনেক দিন থেকেই চাকরি করে। সিয়ামের আব্বু খুব বিশ্বস্ত একজন মানুষ। সিয়াম ওনাকে বড় ভাইয়ের মতো সম্মান করে। রাকিবও সিয়ামকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। সিয়াম তখন তাকে বলল, ভাই, কালকে মেয়েটাকে মেলায় দেখেছি, আমার অসম্ভব পছন্দ হয়েছে। মেয়েটাকে তুমি যে করি হোক খুঁজে বের করো। আমাকে রাখা হয়েছে এই অফিসে কাজ করার জন্য,
তোর বিয়ের জন্য মেয়ে খোঁজার জন্য নয়। আমি কি ঘটক যে মেয়ে খুঁজে আনবো? ভাই প্লিজ হেল্প করো। আমি তো মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, মেয়েটাকে দেখেই ক্রাশ খেয়েছি। এখন যে করি হোক তুমি ওকে খুঁজে বের করবে, না হলে কিন্তু আমি ভাবির কাছে গিয়ে নালিশ করব। আচ্ছা ঠিক আছে, মেয়েটার ফটো আমার কাছে দে, আমি দেখি, যদি খুঁজে পাই তাহলে তোকে জানাবো। এই তো আমার লক্ষ্মী ভাইয়ের মতো কথা। এই নাও ফটো, তোমার ফোনে সেন্ড করে দিয়েছি, তুমি ওকে খুঁজে এনে দাও। এরপর সিয়াম মনে কিছুটা শান্তি নিয়ে অফিস করলো, কারণ সে জানে রাকিব যে করেই হোক মেয়েটাকে খুঁজে এনে দিবে। এভাবে কেটে গেল আরও 2-3 দিন, কিন্তু মেয়েটার কোনো খোঁজই পাওয়া গেল না। সিয়াম তো চিন্তায় রাতে ঘুমাতেই পারছে না। অফিসে বসে আছে সিয়াম, তখন হঠাৎ করেই রাকিব তার কাছে এসে বলল, মেয়েটাকে ভুলে যাও সিয়াম, কারণ এই মেয়ের সাথে তোমার বিয়ে হওয়া অসম্ভব। কেন, কি হয়েছে ভাইয়া? আর বলো না ভাই, এ হচ্ছে তোমার বাবার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, এসআর গ্রুপের চেয়ারম্যান সাজিদুর রহমানের একমাত্র মেয়ে। আর তোমার বাবা শুনলে অনেক রাগ করবে। এই মেয়েটাকে তুমি কখনোই বিয়ে করতে পারবে না, তাই এসব ঝামেলা না করে অন্য মেয়ে খুঁজো। কেন, সাজিদুর রহমান কি করেছে? আর সাজিদুর রহমান যাই করুক না কেন, ওর মেয়ে তো কিছু করেনি, আমি ওকেই বিয়ে করব। দেখো সিয়াম, শুধু শুধু ঝামেলা করো না, তোমার পরিবারের মধ্যে ঝামেলা হবে। এর চেয়ে বরং এসব বাদ দাও আর অন্য মেয়ে খুঁজো। আর সাজিদ সাহেব খুব ভয়ঙ্কর লোক। যতই ভয়ঙ্কর হোক, এই সিয়াম যাকে একবার চেয়েছে তাকে সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে এসেছে, তাই যে করি হোক এই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসতে হবে। কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, কারণ সাজিদুর রহমান তোমার বাবাকে একদম সহ্য করতে পারে না। দুজনের মধ্যে সেই 10 বছর আগে থেকে ঝামেলা চলছে, তাই যদি একবার জানতে পারে যে তুমি ওনার ছেলে, তাহলে তো তোমাকে আর কোনোদিন কাছে যেতে দেবে না। সিয়াম আর কোনো কথা বলল না, নিজের বাসায় চলে আসলো। রাতে বসে বসে একটা প্ল্যান করলো, যে করেই হোক ওই মেয়েটাকে সিয়াম তার কাছে নিয়ে আসবে। তাই পরের দিন অফিসে গিয়ে রাকিব ভাইকে বলল, ভাই, আমি কয়েকদিনের জন্য একটু বাইরে ঘুরতে যাব, এই কয়দিন আপনি একটু অফিসটা দেখে রাখবেন। ঠিক আছে, তুমি ঘুরে আসো আর ওই মেয়েটাকে ভুলে যাও। ওই মেয়েটার সাথে তোমার সম্পর্ক কোনোদিন হবে না। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই। আমাকে তো প্রেম করার আগেই ছ্যাঁকা দিয়ে দিলেন। রাকিব ভাই মুচকি হেসে সেখান থেকে চলে গেলেন। এরপর সিয়াম চলে আসলো তার বাসায়। এসে তার আম্মু আর আপুকে জানিয়ে দিল সে যে ঘুরতে যাবে, কিন্তু তার মাথায় আরেকটা প্ল্যান ঘুরপাক খাচ্ছে। সিয়াম যে করেই হোক সাজিদুর রহমানের বাসায় ঢুকতে চায়। বাসায় ঢোকার পর ওর মেয়েকে নিয়ে বের হবে, এর আগেই ওই বাসা থেকে বের হবেই না। সিয়াম অনেক কষ্ট করে সাজিদুর রহমানের সাথে যোগাযোগ করলো, তার বাসায় চাকরিও নিল। ভালোবাসার জন্য সে একজন অফিসের চেয়ারম্যান হয়ে আজ সে চাকর হয়ে গেল। সিয়াম ওর নামটা জানে না, এরপরেও তাকে ভালোবেসেছে। সিয়াম বসে বসে বিড়বিড় করে বলে, জানি না কে তুমি, চেষ্টা করিনি কখনো জানতে। হয়তো তুমি অষ্টাদশী কোনো তরুণী কিংবা লেখকের উপন্যাসে যত্নে গড়া কোনো মায়াবিনী। যদিও বা হয়তো দেখবো না তোমায়, তবুও পড়েছি প্রেমে। আমি যে শুধু মুগ্ধ হয়েছি দুর্বোধ্য তোমার নামে। আমি আসছি, অপেক্ষা কি করবে আমার জন্য? এরপর সাজিদুর রহমানের একজন কর্মচারী সিয়ামকে তার বাসায় নিয়ে গেল। সিয়াম সাজিদ সাহেবের অফিসে গিয়েছিল। সেখান থেকে যখন বাসায় ঢুকছিল তখন একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। সিয়াম চোখ তুলে তাকাতে দেখে এই তো সেই মেয়ে যার জন্য সিয়াম এত কিছু করেছে। মেয়েটা তখন সিয়ামের দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, এই ছেলে, কে তুই আর আমাকে এভাবে ধাক্কা দিলি কেন? সিয়াম এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। এই মেয়ের যা চেহারা তেমন কণ্ঠ। সিয়ামকে এভাবে পাগলের মতো তাকিয়ে থাকতে দেখে মেয়েটা এবার ধাক্কা দিয়ে বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? কে তুই আর এখানে কি করছিস? আর এভাবে তাকিয়ে আছিস কেন? জীবনে মেয়ে দেখিসনি? সিয়াম তখন মেয়েটার কথা শুনে লজ্জা পেল, নিজেকে স্বাভাবিক করে বলল, সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি আমি আপনার বাসার নতুন কাজের লোক, ভুলে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কথাটা বলতে দেরি সিয়ামের গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি। মেয়েটা সিয়ামকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে দিল। এরপর চিৎকার করে বলল, তুই একটা কাজের লোক হয়ে আমাকে এভাবে ধাক্কা দিয়েছিস? তুই জানিস আমি কে? আমি সাজিদ চৌধুরীর মেয়ে ফারিয়া চৌধুরী। আমি আন্তরিকভাবে দুঃখিত ম্যাডাম, আমি বুঝতে পারিনি আপনি এদিক দিয়ে আসবেন, আমাকে ক্ষমা করে দিন। তখন ফারিয়া বেগম সিয়ামের সামনে থেকে চলে গেল। সিয়াম আস্তে আস্তে ভিতরে ঢুকতেই একজন মহিলাকে দেখতে পেল। মনে হয় তার শাশুড়ি মানে ফারিয়ার মা হবে।
তিনি সিয়ামকে দেখে বললেন, কি ব্যাপার আরিয়ান, তুমি এই কাকে নিয়ে এসেছো? আরিয়ান হচ্ছে সাজিদুর রহমানের আরেকটা কর্মচারী, যার মাধ্যমে সিয়াম এই জায়গায় এসেছে। সে তখন মহিলাটাকে বলল, আসলে ম্যাম এই ছেলেটাকে স্যার আজকে কাজে রাখছে, এবারের সকল কাজকর্ম করবে। সিয়াম তখন মহিলাকে সালাম দিল। তিনি বললেন, তোমাকে দেখে তো অনেক কম বয়সী মনে হচ্ছে। তুমি এই বাড়িতে কাজের লোকের দায়িত্ব নিয়েছো কেন? পড়াশোনা করে ভালো কিছু করতে পারতে। আসলে ম্যাডাম কি বলবো, আমি ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার পরিবারের কেউ বেঁচে নেই। ছোট থেকেই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেই খাই। মিথ্যা সিয়াম ঠিকমতো গুছিয়ে বলতে পারে না। এরপর আজকে মিথ্যাটা বলেও দিল। তার পরিবারের সবাই থাকা সত্ত্বেও তাদেরকে মেরে ফেল। যদিও তার মা এটা শুনতে পেত তাহলে হয়তো সিয়ামকে এতক্ষণে জ্যান্ত পুঁতে ফেলতো। তবে ভালোবাসা এমন ছোটখাটো মিথ্যা চলে। সিয়াম তো তার ভালোবাসার কাছে পাওয়ার জন্য ছোট্ট একটা মিথ্যা বলেছে। এই জন্য সেই মহিলা সিয়ামকে বলল, ঠিক আছে বাবা, সবার বাবা মা তো আর চিরদিন বেঁচে থাকে না। তোমার বাবা মা হয়তো মারা গেছে, কিন্তু আজ থেকে তুমি আমার ছেলের মতোই থাকবে এ বাড়িতে। মহিলার কথা শুনে সিয়াম অনেক খুশি হলো, কারণ এই রকম মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায় যে নিজের চাকরের সাথে এই রকম ব্যবহার করে। কিন্তু তার স্বামী আর মেয়েকে দেখে সিয়াম যতদূর মনে হলো তারা এই মহিলার মতো নয়। সিয়াম তখন তাকে বলল, ঠিক আছে ম্যাডাম, এখন বলে দিন আমি কি কাজ করব। আমি কিন্তু সব পারি। তোমাকে এখন কোনো কাজ করতে হবে না বাবা, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। এত দূর থেকে এসেছো, কিছুক্ষণ বিশ্রাম নাও। সিয়াম তখন তার ব্যবহারে মুগ্ধ হয়ে গেল। মুচকি হেসে সোফায় গিয়ে বসলো। তখন সেই মহিলা সিয়ামের জন্য চা নাস্তা নিয়ে আসলো। শাশুড়ির হাতে প্রথম চা খাবে, এটা ভাবতেই সিয়ামের বেশ খুশি লাগছে। তখন হঠাৎ কোথা থেকে ফারিয়া চলে আসলো। মা, তুমি এটা কি করছো? এই চাকরের বাচ্চাকে এখানে বসিয়ে খাওয়াচ্ছো? ফারিয়ার মা তখন রেগে তার মেয়ের কাছে গেলেন। এরপর বললেন, ফারিয়া, কি হচ্ছে এসব? তুমি এরকম ব্যবহার করছো কেন ছেলেটার সাথে? ও এই বাড়ির কাজে এসেছে, তাই বলে তুমি ওকে এভাবে বলতে পারো না। তোমারও তো একদিন এমন হতে পারতো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তিনি তোমাকে সেই রকম করে বানাননি। তুমি কি বলতে চাইছো আম্মু? আমি এই ছেলেটাকে মেনে নেব আর ওকে এভাবে সোফায় বসিয়ে খাওয়াবো? তুমি আর কখনো কথা বলবে না। এখান থেকে চলে যাও। তোমাকে আমি চোখের সামনে আর দেখতে চাই না। তুমি এতটা নীচ আমি জানতাম না। সিয়াম তখন ফারিয়ার মায়ের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনি ওনাকে এমনভাবে বকবেন না। আসলে উনি সত্যিই বলেছেন, আমাদের মতো গরিব মানুষের সোফায় মানায় না। এটা আপনাদের অনেক দামি সোফা। আমি বরং মাটিতে বসেই খাচ্ছি। বলেই সিয়াম মাটিতে বসে পড়ল। তখন ফারিয়ার মা এসে সিয়ামকে টেনে তুলে বললেন, ওর কথায় তুমি কিছু মনে করো না বাবা, ওরা এরকমই। কিন্তু আমি তোমাকে বলছি, তুমি এই সোফায় বসে খাবে। ফারিয়া তখন সেখান থেকে রাগ করে চলে গেল। সিয়াম ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। হয়তো সিয়ামকে এখানে দেখে অনেক রাগ করেছে, কিন্তু এটা ভাবতে সিয়ামের কষ্ট হচ্ছে। সে যাকে ভালোবাসলো, যার প্রেমে পড়লো, সে এত অহংকারী আর খারাপ। কিন্তু সবাই তো সব দিক দিয়ে পারফেক্ট হয় না। সিয়াম ওকে তার কথা মতো করে মানিয়ে নেবে। এইসব ভাবতে ভাবতেই কখন যে সময় পেরিয়ে গেল। ফারিয়ার মা সিয়ামকে একটা রুম দেখিয়ে দিয়ে চলে গেলেন। উনি চলে যেতেই ফারিয়া চলে আসলো হাতে একটা লাঠি নিয়ে। হঠাৎই লাঠি নিয়ে এখানে আসার মানেটা কি? তবে কি সে এটা দিয়ে সিয়ামকে মারবে? সিয়াম এইসব ভাবছিল, হঠাৎই তার পায়ে অনেক জোরে কেউ একটা আঘাত করলো। সিয়াম চিৎকার করে উঠল। ফারিয়া তখন বলল, চাকরের বাচ্চা, তোর জন্য আজ আমার আম্মু আমার উপর রাগ দেখিয়েছে। এই বাড়িতে কেউ আমার উপর জোর করে কথা বলে না, কিন্তু তুই আমার উপর কথা বলতে বাধ্য করেছিস। তোকে আমি এখন খুন করে দিব। ভুল হয়ে গেছে ম্যাম, আমাকে ক্ষমা করে দিন। আমি তো কিছুই করিনি ম্যাম, তবুও ভুল করলে মাফ করে দেন। তুই এই বাড়িতে কি প্ল্যান নিয়ে এসেছিস সেটা বল। তোকে তো দেখে মনে হচ্ছে না তুই বাড়িতে বাড়িতে কাজ করিস। তাহলে তোর কি প্ল্যান আছে? সিয়াম ফারিয়ার কথা শুনে অবাক হলো। তার মানে তার বউয়ের মাথায় কিছুটা হলেও বুদ্ধি আছে। বুঝতে পেরে গেছে যে সিয়াম এই বাড়ির কাজের ছেলের মতো না। তখন ফারিয়া বলল, কিরে চাকরের বাচ্চা, জবাব দে, এইভাবে কি ভাবছিস? ম্যাম আমার কোনো উদ্দেশ্য নেই। আমি অনেক গরিব মানুষ। আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিয়েছেন আপনার বাবা, মানে স্যার আমাকে একটু কাজ দিয়েছেন, আমি সেই কাজ করতে
এখানে এসেছি। তুই কি ভাবছিস আমার বাবা আর মাকে বুঝিয়ে নিয়েছিস বলে আমাকে 6-9 বোঝাবি? আমি তাদের মতো বোকা নই। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই একটা ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছিস, কিন্তু আমি তোর উদ্দেশ্য সফল হতে দিব না। আব্বু আসুক, এরপরই তোকে এই বাড়ি থেকে বের করে দিব। তার কথা শুনে সিয়াম ভয় পেয়ে গেল। যদি এই বাড়ি থেকে বের করে দেয় তাহলে তার উদ্দেশ্য কিভাবে হাসিল হবে? সিয়াম তখন কোনো উপায় না পেয়ে ফারিয়ার পা ধরে বলল, এমনটা করবেন না ম্যাম। আমি অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে এই চাকরিটা ম্যানেজ করেছি। এই চাকরি চলে গেলে আমি না খেয়ে মরবো। আমাকে এই চাকরি থেকে বের করবেন না। সিয়াম তখন মনে মনে বলছে, আমার আপু যদি এই অবস্থায় আমাকে দেখতো তাহলে হয়তো হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলতো। আমার বাবার এত টাকা পয়সা রেখে আমি একটা মেয়ের পা ধরে বসে আছি। তবে ভালোবাসার জন্য লাইলি মজনু কত কিছু করেছে, তাদের মতো না হয় আমি একটু কষ্ট করলাম, গার্লফ্রেন্ডদের পা ধরেছি, তাতে কি হয়েছে? আপনারা আবার এই দিকে তাকাবেন না। এই ছোট লোকের বাচ্চা, আমার পা ছাড়। তোর এই নোংরা হাত দিয়ে আমার পা ধরলে আমার পা নোংরা হয়ে যাবে। আর তুই যত যাই কিছু করিস না কেন, তোকে এই চাকরি থেকে আমি বের করেই ছাড়বো। ম্যাডাম, এমন করবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। তবুও প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। আচ্ছা ঠিক আছে, আমার পা ছাড়, আমি ভেবে দেখবো, কিন্তু একদম আমার কথার অমান্য হলে হবি না। আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। কথা দিচ্ছি ম্যাডাম, আপনি যা বলবেন তাই শুনবো। কোনোদিন আপনার কোনো কথার বিরোধিতা করব না। এরপর ফারিয়া সেই রুম থেকে চলে গেল। সিয়াম মনে মনে ভাবছে, এটা তো মাত্র শুরু করলাম, এরপর দেখো আস্তে আস্তে তোমাকে কিভাবে ঠিক করে নেই। আমি তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করব। পরদিন সকাল হতেই সিয়াম নিচে চলে গেল, গিয়ে সাহায্য করতে লাগলো সবাইকে। তখন ফারিয়ার বাবা তাকে ডাক দিলেন। এই সিয়াম, এদিকে এসো। জি স্যার, বলুন। শুধু বাড়িতে কাজ করলেই হবে না, বাড়ির বাইরে একটা বাগান আছে, বাগানটা পরিষ্কার করে রাখতে হবে। তোমাকে মূলত এই কাজের জন্য এখানে আনা হয়েছে। বাড়ির ছাদ সহ সব জায়গা পরিষ্কার করবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব কাজ করব। এখন ছাদে যাও, গিয়ে ছাদের ফুলের টবে পানি দাও আর ওগুলো পরিষ্কার করো। সিয়াম তখন ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে ফারিয়া বসে আছে দোলনায়। সিয়াম যে তার দিকে তাকিয়ে আছে সেটা হয়তো সে খেয়ালই করেনি। সিয়াম গিয়ে ফুলের টবগুলোতে পানি দিতে শুরু করলো। তখন ফারিয়া চিৎকার করে বলল, এই চাকরের বাচ্চা, তুই এখানে কি করিস? আর আমার ফুলের টবে কেন হাত দিয়েছিস? তুই জানিস এই ফুলগুলোর দাম কত? তোকে বিক্রি করলেও তো এই ফুলের টাকা উঠবে না। আসলে ম্যাডাম, স্যার আমাকে বলেছিল এই গুলিতে পানি দিতে, সেই জন্য আমি এসেছি। তখন ফারিয়া আর কোনো কথা বলল না। তার বাবার কথা শুনে শান্ত হয়ে সিয়ামকে বলল, আমার খুব শখের ফুল গাছ, এগুলো নষ্ট করবি না, ঠিকমতো পানি দিয়ে দে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি এগুলো এমনভাবে রাখবো যে আরো সুন্দর দেখাবে ছাদটা। ঠিক আছে, কাজ কর। বলেই ফারিয়া সেখান থেকে চলে গেল। সিয়াম ছাদের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। তাদের কত ভাগ্য। সিয়াম ফুলগুলোতে হাত বোলাতে বোলাতে বলল, হায়রে, তোদের কি ভাগ্য। আমার জানেমান প্রতিদিন তোদেরকে আদর করে, কিন্তু কবে যে আমাকে আদর করবে সেটাই আমি ভেবে পাচ্ছি না। অসম্ভব সুন্দর ফুলের বাগান এটা। মেয়েটা যতই খারাপ হোক, ভিতরে যে একটা ভালো মন লুকিয়ে আছে সেটা আমি বুঝতে পারছি। কারণ যারা প্রকৃতিকে ভালোবাসে তারা সত্যিকারের ভালো মানুষ। হয়তো তাকে আধুনিকতা পেয়ে বসেছে, সেই জন্য এখন এরকম করছে, কিন্তু আমি তাকে আমার মতো করে মানিয়ে নিব। এরপর সিয়াম গাছগুলোতে পানি দিচ্ছিল। হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। সিয়াম ফোন হাতে নিয়ে দেখে নীলা, মানে তার আপু কল করেছে। সিয়াম ফোনটা ধরতেই তার আপু বলল, কি রে সিয়াম, তুই কোথায় ঘুরতে গিয়েছিস? সিয়াম মনে মনে ভাবলো হয়তো ধরা পড়ে গেছে, কিন্তু এরপরেও মিথ্যা বলার চেষ্টা করলো। আপু, আমি একটু দেশের বাইরে এসেছি, কয়েকদিন লাগবে দেশে ফিরতে। তোমরা একটু দেখে রেখো সবকিছু। আমার কেন জানি মনে হচ্ছে তুই মিথ্যা বলছিস। তুই মিথ্যা গুছিয়ে বলতে পারিস না সেটা আমি জানি, কিন্তু যেটাই করিস সাবধানে করিস। আচ্ছা ঠিক আছে আপু, তুই কেমন আছিস? আর আম্মু কেমন আছে রে? হ্যাঁ, আম্মু ভালো আছে, আর আমিও ভালো আছি। তুই সাবধানে থাকবি ওখানে। ঠিক আছে আপু, তুই কোনো চিন্তা করিস না, আমি সাবধানে থাকবো আর আম্মুর খেয়াল রাখবি। ঠিক আছে। এরপর সিয়াম আবার কাজ করতে শুরু করলো। এভাবে এক সপ্তাহ কেটে গেল ফারিয়াদের বাড়িতে। আর সকালে সিয়াম কাজ করছিল, সাজিদ সাহেব একটু আগে বেরিয়ে গেছে।
তখন দুইটা মেয়ে এসে বাড়িতে প্রবেশ করলো। তারা সোজা ফারিয়ার রুমে ঢুকে গেল। সিয়াম সেদিকে একবার তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিল। একটু পর ফারিয়া মা সিয়ামের কাছে আসলেন। এই যে সিয়াম, এদিকে আসো, এই নাস্তার ট্রেটা নিয়ে যাও ফারিহার রুমে। সিয়াম তখন খুশি মনে তার হাতের থেকে ট্রেটা নিয়ে চলে গেল। গিয়ে ফারিয়ার রুমের সামনে দাঁড়িয়ে সরাসরি রুমে ঢুকবে নাকি নক করে ঢুকবে সেটা ভাবছিল। তখন সিয়াম আস্তে আস্তে তার রুমে নক করলো। ফারিয়া ভেতর থেকে বলল, কে ভেতরে আসো। সিয়াম তখন ফারিয়ার রুমে নাস্তার প্রবেশ করলো। ফারিয়া সিয়ামকে দেখে বলল, রহিমা খালা কোথায়, তুই কেন এসেছিস? আসলে উনি একটু কাজ করছে, তাই ম্যাডাম আমাকে বললো আপনার এখানে এসব পৌঁছে দিতে। ঠিক আছে, এগুলো রেখে চলে যা। সিয়াম তখন ট্রে রেখে সেখান থেকে বেরিয়ে আসলো। আসার সময় দেখলো তারা কার্ড খেলছে। একটা মেয়ের হাতে সিগারেট দেখে সিয়ামের বেশ খারাপ লাগলো। হয়তো ফারিয়ার এই বান্ধবীগুলো ওকে এইসব শিখিয়েছে। ওদিকে সিয়াম চলে যাওয়ার পর ফারিয়ার বান্ধবী রিমা ফারিয়াকে বলল, কিরে দোস্ত, ছেলেটা কে? দেখতে তো অনেক হ্যান্ডসাম। তোর পছন্দ আছে বলতে হবে দোস্ত। তুই শেষ পর্যন্ত আমার বাড়ির চাকরকেই পছন্দ করলি। কি বলছিস তুই? এই ছেলেটা তোদের বাড়ির কাজের লোক? তাহলে তো তোর অনেক ভাগ্য ভালো, এমন একটা হ্যান্ডসাম ছেলেকে দিয়ে তুই কাজ করাচ্ছিস। কি বলিস এইসব? ও তো আমাদের বাড়ির সাধারণ একটা কাজের লোক। আর তোর কথা শুনে কেমন জানি একটা সন্দেহ হচ্ছে আমার। আরে দোস্ত, আমি তো সেটাই বলতে চাইছি। তোর যখন যেটা ইচ্ছে করতে পারবি ছেলেটাকে দিয়ে। আমি হলে তো... আমাকে ওরকম মেয়ে ভাবিস না দোস্ত। আমি এসব খারাপ কাজ করতে পারবো না কখনোই। বলেই ফারিয়া তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচে আসলো। ওদের কথায় ফারিহার একদম ভালো লাগছিল না, কারণ ওরা ফারিহার বন্ধু হলেও চরিত্র খুবই জঘন্য। ওদিকে সিয়াম দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল, কারণ তার সন্দেহ হচ্ছিল এই মেয়ে দুটোকে। কিন্তু ওদের কথা শোনার পর সিয়ামের সন্দেহ সত্যিতে পরিণত হয়ে গেল। ফারিয়ার রুম থেকে বের হচ্ছিল, তাই সিয়াম লুকিয়ে পড়ল। ফারিয়া রুম থেকে বেরিয়ে যাবার পর আবারও রুমের ভেতরে শব্দ শুনতে পেল সিয়াম। রিমা নামের মেয়েটা তার আরেক বান্ধবীকে বলছে, দোস্ত, ফারিয়াকে কি আবিরের কথা বলে দিব? কথা শোনার পর সিয়ামের পরের কথা শোনার আগ্রহ আরো বেড়ে গেল। সিয়াম মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। তখন মেয়েটা বলল, আমার মনে হয় না ফারিহা আবিরের প্রস্তাবে রাজি হবে। কিন্তু আবির তো আমাদেরকে অনেকগুলো টাকা দিয়েছে এই কথাটা ফারিয়াকে বলার জন্য। আমরা বলেই দেখি, যদি রাজি করাতে পারি। ও রাজি হলে আমাদের ভাগ্য খুললো, আর রাজি না থাকলে নাই। আবির তো অনেক খারাপ ছেলে, কিন্তু ফারিহাকে কোনোদিন দেখিনি কোনো ছেলের সাথে সম্পর্ক করতে। আবির হয়তো ফারিহাকে ইউজ করার জন্যই সম্পর্ক করতে চাচ্ছে। এটা তো আমিও জানি। আমরা কি জেনে শুনে ফারিহাকে এরকম খারাপ একটা ছেলের হাতে তুলে দিতে পারি বল? এসব ভেবে কাজ নেই, আমাদের টাকার দরকার, তাই আমরা ওকে আবিরের হাতে তুলে দিব। এরপর আবির যখন ওকে ইউজ করে ছেড়ে দিবে, তখন দেখবি ফারিয়ার অবস্থা কি হয়। তা অবশ্য ঠিক বলেছিস, ওর অনেক অহংকার। যদি একবার আবির ওর সাথে কিছু করে ফেলে, তাহলে ওর অহংকার মাটিতে মিশে যাবে। সিয়াম তখন মেয়ে দুটোর কথা শুনছিল। তার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। এই মেয়ে দুইটা এত খারাপ, নিজের বান্ধবীকে একটা ছেলের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত করতে চাইছে। সিয়াম তখন তাদের কথা শুনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্ল্যান করলো। কিন্তু এর মধ্যে সিয়ামকে কেউ পিছন থেকে ধাক্কা দিল। এই চাকরের বাচ্চা, তুই এখানে কি করিস? আমার রুমের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? সিয়াম পেছনে তাকিয়ে দেখে ফারিয়া জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো পানি আনতে গিয়েছিল, এসে সিয়ামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রেগে গেছে। আসলে ম্যাডাম, আমি দেখতে এসেছিলাম আপনাদের খাওয়া শেষ হয়েছে কিনা। খাওয়া শেষ হলে এগুলো নিয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে নিয়ে গিয়ে আসলেই তো হয়। এখানে উকি দিয়ে ওদের কথা শোনার চেষ্টা করছিস নাকি? আসলে ম্যাডাম, আমার এসব কোনো উদ্দেশ্য নেই। আমি ওনাদের অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে চাচ্ছিলাম না। ওনারা কথা বলছিলেন, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। কথা শেষ হলে রুমে ঢুকতাম। তখন ফারিয়া আর কোনো কথা না বলে ভিতরে চলে গেল। সিয়ামও পিছন পিছন ভিতরে ঢুকলো। মেয়ে দুইটা কেমন জানি করে তাকিয়েছিল সিয়ামের দিকে। বিষয়টা সিয়ামের কাছে অনেক খারাপ লাগলো। সিয়াম ঠিক করলো যে করে হোক ওদের একটা ব্যবস্থা তো করতেই হবে, না হলে ফারিয়াকে ওরা ধ্বংসের পথে নিয়ে যাবে। সিয়াম ট্রে নিয়ে বাইরে চলে আসলো। এখন তাকে জানতে হবে এই আবির ছেলেটা কে। ওই ছেলেটাকে খুঁজে বের করতেই হবে। তখন সিয়াম তার দুজন লোককে কল করলো। এর মধ্যে একজন হলো সিয়ামের কর্মচারী আরিফ। সিয়াম তখন আরিফকে কল করে বলল,
হ্যালো আরিফ। জি স্যার, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি এতদিন পর আমাকে কল করলেন, কোনো দরকার স্যার? আরিফ, তোমাকে একটা মেয়ের ফটো সেন্ড করছি। এই মেয়েটাকে তুমি তুলে নিয়ে জানতে চাইবে যে আবিরকে যদি খুঁজে পাও তাহলে ওকে বন্দি করে রাখবে। ঠিক আছে স্যার, আপনি মেয়েটার ফটো পাঠিয়ে দিন, আমি যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে তুলে নিয়ে আসবো। এদিকে ফারিয়া তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তখন রিমা ফারিয়াকে বলল, দোস্ত, তোকে একটা কথা বলার ছিল, তুই যদি মাইন্ড না করিস তাহলে বলবো। কি কথা বল। আসলে দোস্ত, তুই তো আবিরকে চিনিস। আবির তোকে অনেক ভালোবাসে। সে তোর বাবার ভয়ে বলতে পারছে না তোকে কিছুই। না দোস্ত, আমি কাউকে ভালোবাসতে পারবো না। আমি তোকে আগেও বলেছিলাম আমি এসব সম্পর্কে জড়াতে চাই না। বিশ্বাস কর দোস্ত, আবির তোকে অনেক ভালোবাসে। ও তোকে ছাড়া বাঁচবে না। যদি মনে হয় ওর সাথে রিলেশন করা দরকার তাহলে করবি, না হলে একবার ওকে দেখা করে সান্ত্বনা দিতে পারিস। তোকে তো বললাম আমি কারোর সাথে রিলেশন করব না। এরপরেও তোরা যখন এত করে বলছিস তখন আবিরের সাথে একবার দেখা করব। তখন রিমা মনে মনে ভাবতে থাকে, আবিরের সাথে দেখা করলে বুঝে যাবি ও কেমন ছেলে। একবারই তোকে একদম ধ্বংস করে দিবে। এরপর দেখবো তুই আমাদের সামনে কিভাবে অহংকার করিস। তোর বাবার টাকা দিয়ে দেখবো তোর বাবা তোর ইজ্জত বাঁচাতে পারে কিনা। কি রে দোস্ত, তুই তো কি ভাবছিস? আচ্ছা চল, তোর চাকরটার সাথে একটু মজা নিয়ে আসি। আচ্ছা চল, ভালো বুদ্ধি দিয়েছিস। ওর সাথে একটু মজা নেওয়াই যায়। ছেলেটাকে একদম আজ নাকের জলে চোখের জলে করে ছাড়বো। তাহলে একটা প্ল্যান শোন। এরপর রিমা ফারিয়াকে একটা বুদ্ধি দিল। ফারিয়ারও বুদ্ধিটা অনেক পছন্দই হলো। ফারিয়া ভাবলো সিয়ামকে একটা শিক্ষা দেওয়া দরকার আছে। আসার পরেই তার মায়ের কাছে তাকে বকা শুনিয়েছে। ওদিকে সিয়াম ছাদে কাজ করছে। তখন হঠাৎ করেই ফারিয়া আসলো, এসে সিয়ামের সামনে দাঁড়ালো। সিয়াম তখন গাছে পানি দিচ্ছিল, যার ফলে ছিটকে কয়েক ফোঁটা পানি গিয়ে ফারিয়ার পায়ে পড়লো। ফারিয়া এটা দেখেই চিৎকার করে বলল, এই চাকরের বাচ্চা, তুই এটা কি করলি? আমার এত টাকার জুতা নষ্ট করে দিলি। দেখ, আমার বান্ধবীদের জুতায়ও পানি পড়ে গেছে। তুই এটা কেন করলি? কথাটা শুনে সিয়াম অবাক হয়ে গেল, কারণ তাদের কিছুই হয়নি, সামান্য পানির ছিটা পড়েছে। কিন্তু তারা সিয়ামকে অপমান করার জন্য এই প্ল্যানটা করেছে। সিয়াম কিছু বলছে না। তখন ফারিয়ার বান্ধবী রিমা বলল, হে চাকরের বাচ্চা, দাঁড়িয়ে দেখছিস কি? আমাদের জুতো নষ্ট করে দিয়েছিস, এখন তাড়াতাড়ি জুতোগুলো পরিষ্কার কর। সিয়াম মেয়েটার কথা শুনে অনেক লজ্জায় পড়ে গেল, কারণ সে কোনোদিনও এই কাজ করেনি। সিয়াম এত বড় একটা কোম্পানির মালিকের ছেলে, এতটা লজ্জার একটা কাজ সে করবে? সিয়াম তাদের জুতা পরিষ্কার করে দিবে কি করে? তখন ফারিয়া চিৎকার করে বলল, কি হলো চাকরের বাচ্চা, শুনিসনি আমার বান্ধবী কি বলেছে? তাড়াতাড়ি আমাদের জুতা পরিষ্কার করে দে, না হলে কিন্তু তোকে এই বাড়ি থেকে বের করে দিব। সিয়াম তখন সেখানে দাঁড়িয়ে আছে। সিয়াম এই কাজটা কিছুতেই করতে পারবে না, তার তো একটা নিজস্ব আত্মসম্মান আছে। কিন্তু হঠাৎ করেই ফারিয়া সিয়ামের গালে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে দিল। চাকরের বাচ্চা, আমার কথা কি তোর কানে যায় না? সিয়াম তখন দাঁড়িয়ে আছে। ফারিয়া সিয়ামের কাঁধে ধাক্কা দিয়ে তাকে বসিয়ে দিল। এরপর সিয়ামের হাঁটুর উপর পা তুলে বলল, এই নে, আমার জুতাটা এখনই পরিষ্কার কর, না হলে কিন্তু তোকে এক্ষুনি আমরা সবাই মিলে পিটিয়ে মেরে ফেলবো। সিয়ামের তখন অনেক লজ্জা লাগছিল। এরপরও এই কাজটা করতে হবে, কারণ সে এখন তাদের চোখে একজন চাকর মাত্র। সিয়াম ফারিয়ার জুতো পরিষ্কার করে দিল। এটা সে মেনে নিতে পারলেও পরে ফারিয়া বলল, আমার জুতা পরিষ্কার করেছিস ভালো কথা, এখন আমার বান্ধবীদের জুতা পরিষ্কার করে দে। ম্যাম, আপনাদের জুতাতে তো ময়লা লাগেনি। আমি গরিব বলে কি মানুষ নই? আপনারা আমাকে একটু দয়া করুন। আমি এই কাজ করতে পারবো না। আমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে। সিয়াম কথাটা বলার মাত্রই রিমা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর তারা সবাই মিলে হাসতে শুরু করলো। তখন রিমা বলল, শুনেছিস ফারিয়া, তোর বাড়ির চাকর কি বলে? ওর নাকি আত্মসম্মান বোধ আছে। তোর মতো চাকরের আবার কিসের আত্মসম্মান বোধ? কথাগুলো সিয়ামের শরীরে এসে বিষাক্ত তীরের মতো আঘাত করছিল, কিন্তু সিয়াম কিছুই করতে পারছে না। সে তো এখন নিরুপায়। এরপর সিয়াম তাদের জুতা পরিষ্কার করে দিল। তারা সিয়ামকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে সেখান থেকে চলে গেল। সিয়াম এগুলো আর সহ্য করতে পারছিল না, নিজের রুমে এসে কান্না করতে শুরু করলো। তখন সিয়ামের আম্মু কল করলো। কি ব্যাপার সীমান, তুই কোথায়? এতদিন হয়ে গেল তুই বাসায় নেই, কবে আসবি? তুমি কোনো চিন্তা করো না আম্মু, আমি একটা কাজে আটকে গেছি। এই কাজটা শেষ করেই চলে আসবো। সিয়াম তখন কান্না করছিল। তার আম্মু সিয়ামের এমন কণ্ঠ শুনে বলল, কি হয়েছে সীমান?
তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই কান্না করছিস। কি হয়েছে আম্মুকে খুলে বল। কি বলছো? আমার আবার কি হবে? আমার কিছুই হয়নি। কিন্তু আমার তো তোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তুই কান্না করছিস। কি হয়েছে আমাকে খুলে বলা যাবে না? না আম্মু, তুমি মনে হয় অনেক দিন পর আমার কণ্ঠ শুনছো, তাই এরকম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসিস, আমরা তোর অপেক্ষা করছি। এরপর সিয়াম ফোনটা রেখে দিল। মেয়েরা এমনই হয়, তারা নিজের সন্তানের একটু কিছু হলেই বুঝতে পারে। সিয়াম কান্না করছে অনেক দূরে বসেও, সেটা তার আম্মু ঠিকই বুঝতে পারছে, কিন্তু কিছুই করার নেই। সিয়াম যে একটা মেয়েকে ভালোবেসে এতটা পাগল হয়ে যাবে সেটা সে কোনোদিনও কল্পনাই করতে পারছিল না। পরের দিন সকাল হতেই সিয়াম আবারও কাজে লেগে পড়ল। ওদিকে ফারিয়া রিমার কথা মতো আবিরের সাথে দেখা করতে যাবে, তাই রেডি হয়ে নিল। ছেলেটা নাকি তাকে এতটা ভালোবাসে, তাই ফারিয়া ভাবলো ওর সাথে একবার দেখা করা দরকার। ওকে গিয়ে বুঝিয়ে বলবে সে যে কাউকে ভালোবাসতে পারবে না। ফারিয়া কারোর সাথে রিলেশন করতে চায় না, কারণ তার বাবা যাকে পছন্দ করবে তার সাথেই বিয়ে দেবে। ফারিয়া বাইরে হাঁটছিল, হঠাৎ করে সিয়ামকে বাইরে দেখলো কাজ করছে। ছেলেটা অনেক সুন্দর, আমি ওকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকি। ওর মতো একটা ছেলে কিভাবে বাড়ির কাজের লোক হতে পারে? আমি কালকে যেটা করলাম সেটা কি ঠিক হয়েছে? আমার রাতে এটা নিয়ে অনেক ভেবেছি। আমার হয়তো এই কাজটা করাটা ঠিক হয়নি। আমার ওর কাছে ক্ষমা চাওয়া দরকার। আমি আমার বান্ধবীদের পাল্লায় পড়ে এই কাজ করে ফেলেছি। এতে হয়তো সিয়াম অনেক কষ্ট পেয়েছে, কিন্তু পরক্ষণে মনে হলো আমি তো এই বাড়ির মালিকের মেয়ে, আমি ওর সাথে যেরকমটা ইচ্ছা সেরকমটাই ব্যবহার করতে পারি। সে আমার বাড়ির কাজের লোক মাত্র। এসব ভাবছিলাম তখন রিমা ফোন করলো। দোস্ত তুই কোথায়? আবির আর আমি তো অপেক্ষা করছি তোর জন্য। তুই কোথায় আছিস? আমি বাসায় আছি, তোরা একটু অপেক্ষা কর। বাসায় আব্বু আছে, আব্বু চলে যাওয়ার পর আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষা করছি, তুই আসার পর আমাদেরকে কল দিস। বলে রিমা ফোনটা রেখে দিল। এরপর ফারিয়া রেডি হতে শুরু করলো। আজকে আবিরের সাথে দেখা করবে, ওকে হয়তো বুঝিয়ে বলবে সবকিছু, ও হয়তো বুঝে যাবে। ফারিয়া বাইরে যেতেই সিয়ামকে সামনে দেখে বলল, সিয়াম, তোমার সাথে আমার কিছু কথা আছে, এদিকে একটু আসো। সিয়াম তখন বাগানের ঘাস পরিষ্কার করছিল। হঠাৎ করেই ফারিয়া এসে তাকে ডাক দিল। ফারিয়ার প্রতি কালকের ঘটনার পর থেকে সিয়ামের রাগ জমে আছে প্রচুর, তবুও এখন ফারিয়ার কথা শুনতে সে বাধ্য। সিয়াম ফারিয়ার সামনে দাঁড়াতেই ফারিয়া করুণ কণ্ঠে বলল, আসলে সিয়াম, কালকে তোমার সাথে যেটা করেছি সেটা অন্যায় হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। ফারিয়ার এই রকম কথা শুনে সিয়াম অনেক খুশি হলো। সিয়াম মাথা নিচু করে বলল, আরে ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আমি আপনার বাড়ির কাজের লোক। আপনি আমার সাথে যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করতে পারেন। আর আপনার বান্ধবীদের কারণে আপনি এটা করেছেন, এটা আমি জানি, কিন্তু এটা করা ঠিক নয় ম্যাডাম। গরিব হয়ে যারা জন্ম নিয়েছে তারাও মানুষ। আমি বুঝতে পারছি সিয়াম, তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে এসব করিনি। ওদের প্ল্যানে কি করে যে ঢুকে গেলাম আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বলেই ফারিয়া সেখান থেকে চলে গেল। সিয়াম মনে মনে অনেক খুশি হলো। যাক, সবকিছুর পরে মেয়েটা তো নিজের ভুল বুঝতে পেরেছে। সিয়াম আবারও কাজে চলে গেল। একটু পর সিয়ামের ফোনে আরিফ কল করলো। কি ব্যাপার আরিফ, কি হয়েছে? স্যার, আপনি যে ছেলেটার কথা বলেছিলেন সেই ছেলেটাকে খুঁজে পেয়েছি। কি করব? ওর দিকে নজর রাখো, ওর সব খবর আমাকে জানাবে। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ওকে ফলো করছি। সিয়াম ফোন রেখে ভাবছিল এই আবিরকে কিভাবে শাস্তি দেওয়া যায়, কিন্তু হঠাৎই দেখলো ফারিয়া সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এর মানে কি ওই ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছে নাকি? সিয়ামের ধারণাই ঠিক হলো। একটু পর আরিফ কল করলো। স্যার, একটা মেয়ে ওর সাথে দেখা করতে এসেছে। ওরা দুইটা মেয়ে এই ছেলেটার সাথে বসে আছে একটা রেস্টুরেন্টে। আমরা কি ওকে ধরে নিয়ে যাব? আপাতত তুমি কিছু করো না, ফলো করতে থাকো ওদের। যদি কোনো খারাপ কাজ করে তাহলে আমাকে জানাবে, আমি আসছি ওই জায়গায়। বলেই সিয়াম রেডি হতে শুরু করলো। যে করেই হোক ফারিয়াকে বাঁচাতে হবে, কারণ সে জানে এই ছেলের উদ্দেশ্য খুব খারাপ। ওইদিকে ফারিয়া অনেকক্ষণ ধরে আবিরের সামনে বসে আছে। ওকে বোঝানোর চেষ্টা করছে যে ফারিয়া ওর সাথে রিলেশন করতে পারবে না, কিন্তু আবির কিছুতেই বুঝতে চাচ্ছে না। ফারিহা, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। আবির, তুমি বুঝতে পারছো না, আমার বাবা অনেক রাগী। উনি যাকে আমার জন্য এনে দিবেন আমি তাকেই বিয়ে করব, এর বাইরে আমি কাউকে পছন্দ করা সম্ভব না।
আমি কিন্তু মরে যাব তোমাকে না পেলে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, বিশ্বাস করো। একটু ভেবে দেখ দোস্ত, আবির তোকে অনেক ভালোবাসে। রিমা, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তুই আবিরকে বোঝা। আমি ওর সাথে রিলেশন করতে পারবো না। তোরা তো আমার বাবাকে চিনিস, যে কোনো সময় আবিরের ক্ষতি করে দিতে পারে। আচ্ছা সেসব কথা পরে হবে, এখন চল আমরা একটু ভেতরে গিয়ে বসি। আমরা তো এখানেই ঠিক আছি, তাহলে ভেতরে গিয়ে কি করব? আরে কি বলিস, এখানে কি কথা বলা যায় নাকি? দেখ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, চল একটু ভিতরে গিয়ে বসি। এরপর ওরা ফারিয়াকে একটা রুমের মধ্যে নিয়ে আসলো। তারা বসে কথা বলছিল, তখন হঠাৎ করেই রিমা বলল, দোস্ত তুই আবিরের সাথে একটু পার্সোনাল কথা বল, ওর কথাগুলো শোন। যদি তোর ভালো লাগে তাহলে তুই ওর সাথে রিলেশন করবি, না হলে করবি না। আমি বাইরে আছি। আমি পারবো না, তুই এখানে বসে থাক। আচ্ছা তারপরে আমি একটু বাইরে যাই, তুই ওর সাথে একটু কথা বলে দেখ না। বলে রিমা রুম থেকে বের হয়ে গেল। এরপর আবির ফারিয়ার সাথে কথা বলছিল। ফারিয়া আবিরকে বলল, দেখো আবির, তুমি অনেক ভালো ছেলে, কিন্তু আমার পক্ষে তোমার সাথে রিলেশন করা সম্ভব না। আমার বাবা বলে দিয়েছে যে যাকে পছন্দ করবে আমার তাকেই বিয়ে করতে হবে। তাই এসব ঝামেলায় আমি জড়াতে চাই না, এতে তোমার জীবনের অনেক ক্ষতি হবে। আমার জীবনের রিস্ক হবে মানে? আজকে তোর এমন অবস্থা করব, এরপর তুই কোনোদিন আর কোনো ছেলের দিকে তাকাতে পারবি না। তোর এই অহংকার আমি আজ মাটির সাথে মিশিয়ে দেব। ফারিয়া আবিরের কথা শুনে ভয় পেয়ে গেল। এরপর বলল, তার মানে তুমি কি করতে চাইছো? তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন? তাহলে তোর সাথে কি করে কথা বলবো? তুই অনেক অহংকার দেখিয়েছিস তোর বাবার সম্পত্তি নিয়ে, সেজন্য আমি আর রিমা তোকে প্ল্যান করে এইখানে নিয়ে এসেছি। আজকে তোর ইজ্জত আমি নিয়ে নিব। ফারিয়া আবিরের কথা শুনে কান্না করে দিল। এরপর আবিরকে বলল, তুই আর রিমা মিলে এইসব করেছিস? আমি তো তোদের বিশ্বাস করেছিলাম, আমি আমার বাবাকে সব বলবো। আমার বাবা জানলে তোদের দুজনকে শেষ করে ফেলবে। তুই এখান থেকে বেঁচে ফিরতে পারলে তো তোর বাবা আমাকে মারবে। আজকে তোর এমন অবস্থা করব যে তুই আর কারোর সামনে মুখ দেখাতে পারবি না। কারোর সামনে এই কথাগুলো বলতেও তোর লজ্জা করবে। আবির তুমি প্লিজ এরকম করো না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব মানে? তোকে এইভাবে পাওয়ার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি জানিস? কতদিন ধরে এই প্ল্যান করেছি। আবির ফারিয়ার শরীরের বাজেভাবে টাচ করতে লাগলো। ফারিয়া রেগে তার বাবাকে ফোন করতে যাবে, তখনই আবির তার কাছ থেকে ফোনটা কেড়ে নিল। ফারিয়া তখন ভয়ে চিৎকার করতে শুরু করলো। ওদিকে সিয়াম রেস্টুরেন্টে এসে যখন জানতে পারলো আবির ফারিয়াকে নিয়ে একটা রুমে গেছে, তখনই বুঝতে পারলো আবির ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তাই সিয়াম দৌড়ে রেস্টুরেন্টের ওই রুমের দিকে যেতে লাগলো। তখন বাইরে দেখলো রিমা দাঁড়িয়ে আছে। রিয়া সিয়ামকে দেখে বলল, কিরে চাকরের বাচ্চা, তুই এখানে কি করিস? আমরা যে এখানে আসছি সে খবর কে দিল তোরে? তুই ফারিহার সাথে কি করেছিস? ওকে এই রুমের মধ্যে কে রেখেছে? ভিতরে কে আছে বল? তোর সাহস কি করে হয় আমার সাথে এমন করে কথা বলার? ফারিহা ভেতরে তার বয়ফ্রেন্ডের সাথে কিছু কথা বলছে। তুই এখানে কেন এসেছিস? আর আমাকে তুই করে বলার সাহস কোথায় পেলি তুই? সিয়াম তখন রিমার গালে কয়েকটা কষিয়ে থাপ্পড় দিয়ে দিল। রিমা সিয়ামের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। সিয়াম তখন দরজা ধাক্কাতে শুরু করলো, কিন্তু দরজা কেউ খুলছে না। ওদিকে ফারিয়া হঠাৎ করে বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পেয়ে কিছুটা সাহস পেল। তার মানে কি কেউ তাকে বাঁচানোর জন্য এসেছে? তখন আবির ফারিয়াকে বলল, কাকে খবর দিয়েছিস? কে তোকে বাঁচাতে এসেছে? ফারিয়ার তখন কোনো কথা বলছে না, কারণ সে নিজেই জানে না কে তাকে বাঁচাতে এসেছে। সে কি ফারিয়াকে বাঁচাতে এসেছে নাকি মেরে ফেলতে এসেছে? কে বা কেন ধাক্কা দিচ্ছে এটা ফারিয়ার অজানা। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি কিন্তু দরজা খুলছে না। তখন আমি রেস্টুরেন্টের ম্যানেজারকে গিয়ে আমার পরিচয় বললাম। তখন সে দৌড়ে এসে আমার হাতে ওই রুমের চাবি দিল। আমি দরজা খুলে ভিতরে গিয়ে দেখলাম আবির ফারিয়ার নোংরামি করার জন্য জোরাজোরি করছে। আমি তখন আবিরকে পিছন দিক দিয়ে ধরলাম। সে আমাকে দেখে অবাক হয়ে গেল। আমি আবিরকে মারতে শুরু করলাম। আমার সাথে আরিফ আর তার একজন বন্ধু ছিল। তারা দৌড়ে রুমে আসলো, তাই আবির আমাদের সাথে পেরে উঠছিল না। আবির তখন চিৎকার করে বলল, এই কে তুই? আর তোরা কেন আমার সাথে এরকম করছিস? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে যা ইচ্ছে তাই করব, তাতে তোদের কি? তোর গার্লফ্রেন্ড তাই না? শুয়োরের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার ভালোবাসার দিকে হাত বাড়ানোর? তুই আমাকে চিনিস? ফারিয়া সিয়ামের কথা শুনে অবাক হয়ে গেল। সে সিয়ামের ভালোবাসা কিভাবে হলো, আর সিয়াম তাহলে কে? তখন আবির সিয়ামকে বলল,
কে তুই? তোকে চিনি না। আর তুই ফারিয়ার কি হোস? আমাকে চিনিস না? আমি MS গ্রুপের চেয়ারম্যান মেহরাব হোসেন একমাত্র ছেলে সিয়াম। ফারিয়া সিয়ামের কথা শুনে অবাক হয়ে গেল। ও এখানে কি করে? আর ও এত বড় একটা কোম্পানির মালিকের ছেলে, কিন্তু তার বাড়িতে কেন কাজের ছেলের মতো থাকছিল? সিয়াম তখন আবিরকে মেরে তার লোক দুইটার সাথে পাঠিয়ে দিল। এরপরে রিমাকে গিয়ে ধরলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি টাকার জন্য এসব করেছি। আবির আমাকে অনেক টাকা দিয়েছিল এই কাজটা করার জন্য। তোকে ক্ষমা করব? তুই বন্ধুত্বের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছিস। ফারিহা তোকে বিশ্বাস করে তোর সাথে এখানে এসেছিল। তোকে এখনই আমি পুলিশের হাতে দিব। এরপর রিমা অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু শিয়াম সেদিকে কোনো ভ্রুক্ষেপই না করে পুলিশকে ফোন দিল। এরপর রিমাকে পুলিশের কাছে ধরিয়ে দিল। ফারিয়া তখন শিয়ামের কাছে গেল। কি ব্যাপার, আপনি যদি এত বড় কোম্পানির চেয়ারম্যানের ছেলে হন, তাহলে আমাদের বাড়িতে কেন কাজের লোকের মতো ছিলেন? আমি তোমাকে ভালোবাসতাম ফারিহা। তোমাকে চেক করার জন্য তোমার বাসায় কাজের লোকের মতো ছিলাম। তোমাকে সেই প্রথম একদিন মেলায় দেখেছিলাম। এরপর থেকে তোমাকে কাছে পাওয়ার জন্যই আমি তোমার বাড়িতে এসেছিলাম। কিন্তু তুমি যে এতটা খারাপ আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি তখন তার কথায় কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। একটা ছেলে আমাকে এত ভালোবাসে, আমাকে পাওয়ার জন্য সে কাজের লোকের মতো আমার সব অত্যাচার সহ্য করে যাচ্ছিল। আমার এখন নিজের প্রতি লজ্জা লাগছে। আমি ভেবেছিলাম তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তুমি তোমার বাবার মতোই অহংকারী। তোমার বাবা আমার বাবার সাথে 10 বছর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। কোনোদিন আমার বাবার সাথে পেরে ওঠেনি, কারণ আমার বাবা ছিলেন সৎ এবং নিষ্ঠাবান এবং তোমার বাবা ছিলেন অসৎ। আসলে আমি আমার বান্ধবীদের পাল্লায় পড়ে এসব করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার প্রতি আমার আগের সেই ভালোবাসা নেই। আমি তোমাকে ভুলে যেতে চাই। আমি এখনই আমার বাসায় ফিরে যাব। বলেই সিয়াম সেখান থেকে চলে আসলো নিজের বাসায়। এখন নিজের প্রতি রাগ হচ্ছে তার। কেন এই মেয়েটাকে ভালোবেসেছিল? কেন ওর জন্য নিজের আত্মসম্মানটাকে বিসর্জন দিয়ে ওর বাড়িতে চাকরের মতো খেতে যাচ্ছে? সিয়াম রাস্তায় বের হলে হাজারো মেয়ে তার জন্য পাগল হয়ে যায়, কিন্তু সিয়াম তাদেরকে ছেড়ে কেন এই মেয়েটাকে ভালোবাসলো? বাসায় ফিরতেই সিয়ামের আম্মু তার কাছে এসে বলল, কি ব্যাপার সীমান, তুই কখন আসলি? আর তোকে এমন দেখাচ্ছে কেন? না মা, কিছু হয়নি, এমনি। তোর বাবা দেশে ফিরেছে। কি বলছো? বাবা কখন দেশে ফিরলো? আমাদের কি কিছু জানায়নি, কাল রাত্রি হঠাৎ করে দেশে ফিরে আসছে। সিয়াম তখন তার বাবার সাথে দেখা করতে গেল। সিয়ামের বাবা তখন তাকে দেখে জড়িয়ে ধরে বললেন, কি ব্যাপার মাই বয়, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তবে রাকিবের কাছ থেকে তোমার কাহিনী শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। তুমি আমার ছেলে হয়ে কিভাবে আমার এত বড় শত্রুর সাথে সম্পর্ক করতে চাচ্ছ? রাকিবের এই এক সমস্যা, সব কথা সিয়ামের বাবাকে বলে দেয়। এটা ভাবতেই সিয়ামের কষ্ট লাগছে। যে উদ্দেশ্যে এতদিন বাড়ির বাইরে ছিল, সেই উদ্দেশ্যটা সফল করতে পারেনি। সিয়াম মাথা নিচু করে তার বাবাকে বলল, বাবা একটু ভেবে দেখো, যদি এই সম্পর্কটা আবার করা যায়, এই শত্রুতা ভুলে গিয়ে যদি মিলেমিশে ব্যবসা করতে পারি, তাহলে আমাদের ব্যবসায় অনেক উন্নতি হবে। সিয়াম, তুমি ভালোবাসায় মগ্ন হয়ে পাগল হয়ে গেছো। ওর মতো একটা বেঈমানের সাথে আমি কিভাবে ব্যবসার শেয়ার করতে পারি? কিন্তু ওনার মেয়ে তো কোনো দোষ করেনি। আমি ওনার মেয়েকে ভালোবাসি, আর মেয়েটা অনেক ভালো। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি আমার বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে দেব। তোমার বন্ধুদের ওইসব বিদেশি মেয়েদের আমার লাগবে না। আমি ওকে ভালোবাসি, আর বিয়ে যদি করতে হয় ওকেই করব। বলে সিয়াম রুমে চলে আসলো। যদি এই কাজটা হয়ে যায়, এরপরেও কি সিয়াম বিয়ে করতে পারবে ফারিয়াকে? ফারিয়া হয়তো ভুলেই গিয়েছে তার কথা এতক্ষণে। ওদিকে ফারিয়া রেস্টুরেন্টে থেকে বাসায় ফেরার পর থেকে একটা মুহূর্তের জন্য সিয়ামের কথাগুলো ভুলতে পারছে না। ওকে সে এতটা অপমান করলো, অত্যাচার করলো, কিন্তু সিয়াম তাকে এভাবে ক্ষমা করে দিয়ে চলে গেল। তাহলে কি ফারিয়াকে একটা শিক্ষা দিয়ে গেল সিয়াম? ফারিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সে তার বাবার কাছে গেল। কি হয়েছে মা, তোমাকে এভাবে দেখাচ্ছে কেন? বাবা, কোম্পানির মালিকের ছেলে সিয়ামকে চিনো? ফারিয়ার বাবা তখন তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, MS গ্রুপের মালিকের ছেলে সিয়ামকে তো আমি চিনি, কিন্তু কখনো দেখিনি। কি হয়েছে? বাবা, আমি সিয়ামকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আমি ওকে ছাড়া বাঁচবো না। কথাটা বলা মাত্রই ফারিয়ার বাবা এসে তাকে গালে থাপ্পড় দিয়ে বললেন, এই কথা যেন আর কোনোদিন তোমার মুখে না শুনি। ওই ছেলেকে তুমি কোনোদিন পাবে না।
ওর বাবার সাথে আমার অনেক দিনের ব্যবসায়িক দুঃসম্পর্ক, তাই এসব কথা আর কোনোদিন মুখে আনবে না। বাবা তুমি আমাকে মেরে ফেলো, এরপরও আমি সিয়ামকে চাই। সিয়াম ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না বলেই আমি আমার রুমে এসে কান্না করতে শুরু করলাম। কিন্তু সিয়াম কি এখনো আমাকে ভালোবাসে? সে তো আমাকে বলে দিয়েছে যে সে আমাকে আর বিয়ে করবে না, কিন্তু আমাকে যে করেই হোক ওকে মানাতে হবে, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ওকে ভালোবেসে ফেলেছি, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। নিজেকে কেমন যেন অসহায় লাগছে। রাতে শুয়ে শুয়ে কান্না করছি, বারবার সিয়ামের কথা মনে হচ্ছে। এই একটা রাত আমার কাছে 1000 বছরের মতো লাগছে। তাই রাতে শুয়ে শুয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। পরদিন সকালে সিয়াম রুমে শুয়ে আছে, তখন নিচে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনল। তাই দ্রুত নিচে গিয়ে সিয়াম অবাক হয়ে গেল, কারণ ফারিয়া নিচে দাঁড়িয়ে আছে। সিয়ামের বাবা মা তাকে ঘিরে ধরে আছে। সীমান, মেয়েটা কি বলেছে? ও নাকি তোমাকে ভালোবাসে আর ও তোমাকে বিয়ে করতে চায়, এই বাড়িতে পালিয়ে চলে এসেছে। মা বাবা, এই মেয়েটা পাগল হয়ে গেছে। আমি তাকে আগে ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না। এই ছেলে তোমার যখন ইচ্ছা আমার কাছে আসবে, আমার মনে ভালোবাসা জাগিয়ে এসে আবার বলবে আমি তোমাকে ভালোবাসি না। এটা কিন্তু হবে না। আমি তোমার জন্য বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি। বাবাকে বলেছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু বাবা না করে দিয়েছে, তাই আমি পালিয়ে চলে এসেছি। এটা কোনোদিনও সম্ভব নয়। আমি আর তোমাকে ভালোবাসি না। তুমি একটা অহংকারী মেয়ে। এই অহংকার যেদিন তোমার মধ্যে থেকে চলে যাবে সেদিন আমার কাছে আসবে, এর আগে কখনো আমার কাছে আসবে না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। বিশ্বাস করো সিয়াম, সবকিছু ছেড়ে এসেছি তোমার জন্য। তোমাকে আমি ভালোবাসি। এই বাড়িতে দরকার হয় কাজের মেয়ের মতো থাকবো, তুমি যেরকম রাখবে সেরকমই থাকবো। এসব ন্যাকাবো আমার সামনে করবে না। আমি জানি তুমি নিজেকে পাল্টাতে পারবে না, তাই এসব করতে যেও না। এই বাড়ি থেকে চলে যাও। তোমার বাবা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। আমি বললাম না আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি, আর কখনোই বাড়িতে ফিরে যেতে পারবো না। সিয়ামের মা তখন সিয়ামের কাছে এসে বলল, সীমান, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আমার ওকে অনেক পছন্দ হয়েছে। শাশুড়ি আম্মু, ও আমাকে কেন মেনে নিচ্ছে না? ওকে বলুন আমাকে ক্ষমা করে দিতে। সিয়ামের মা তখন ফারিয়ার কথা শুনে মুচকি হাসলেন। এরপর সিয়ামকে বললেন, সীমান, মেয়েটা এত করে যখন বলছে ওকে ক্ষমা করে দে, ও তো নিজের ভুল বুঝতে পেরেছে, তাহলে কেন এরকম করছিস? সিয়ামের মা, তুমি এসব কি বলছো? ওর বাবার সাথে আমাদের এতদিনের শত্রুতা। ওর বাবা কি আমাদেরকে মেনে নেবে ওর মেয়ের শ্বশুর বাড়ির লোক হিসেবে? এই লোকটাকে আর এই বাড়িতে ঢুকতে দিবেন না আপনারা। এই লোকটাকে বাবা হিসেবে আমি আর রাখতে চাই না, কারণ লোকটা আমাকে ছোটবেলা থেকেই শুধু অহংকার আর দাম্ভিকতা শিখিয়েছে, কোনোদিন আসল ভালো মানুষ হওয়া শিখায়নি। আমি সিয়ামের কাছ থেকে সেগুলো শিখেছি। আপনারা আমাকে ক্ষমা করে দিন প্লিজ। বলেই ফারিয়া সিয়ামের বাবার পায়ে পড়ে গেল। এরপর সিয়ামের বাবা তাকে তুলে ধরে বললেন, কি করছো মা? তুমি তো আমার মেয়ে নীলার মতোই। তুমি এভাবে আমার পায়ে ধরছো কেন? তুমি যখন চাচ্ছ তাহলে আমি তোমার সাথে সিয়ামের বিয়ে দেব, কিন্তু তোমার বাবা যদি পরে কোনো ঝামেলা করে সেই চিন্তায় আছি। কিন্তু বাবা, আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি ওকে আর ভালোবাসি না। ওকে একসময় আমি অনেক ভালোবাসতাম, কিন্তু এখন ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। বাবা দেখো না, ও এরকম করে কথা বলছে কেন? ওকে বলো আমাকে বিয়ে করতে, না হলে আমি কিন্তু সুইসাইড করব। তুমি কোনো চিন্তা করো না, ও এখন ভাব নিচ্ছে, এমনিতেই দেখবে পরে বিয়ের পিড়িতে সবার আগে উঠে যাবে। তুমি প্রস্তুত হয়ে নাও তোমাদের বিয়ের জন্য। সিয়াম তখন আর কোনো কথা বলতে পারল না। সে মনে মনে অনেক খুশি হচ্ছে, কারণ ফারিয়া তার হতে যাচ্ছে। ওকে না হয় বিয়ের পরেই তার মতো করে তৈরি করে নিবে। কিন্তু সেখানেই ঘটলো বিপত্তি। বিয়ের পিড়িতে সবাই বসে আছে, অনেক মানুষও চলে এসেছে। তখন হঠাৎ করেই পুলিশ নিয়ে সিয়ামদের বাসায় ঢুকলেন সাজিদুর রহমান। অফিসার, এই দেখুন, এই লোকটা আমার মেয়েকে ফাঁসিয়ে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করেছে। এরপর আমার সব সম্পত্তি হাতিয়ে নেবে। এই লোকটাকে অ্যারেস্ট করুন। আপনি পাগল হয়ে গেছেন অফিসার। আমাকে কেন অ্যারেস্ট করবেন? উনার মেয়েই আমার ছেলের সাথে বিয়ে করার জন্য উনার বাড়ি থেকে পালিয়ে এসেছে। উনার মেয়েকে উনি অত্যাচার করতেন, সেজন্যই আমার ছেলের সাথে বিয়ে করার জন্য এখানে চলে এসেছে। আপনি ওনার মেয়েকে জিজ্ঞেস করুন। অফিসার, আমি আপনাকে নিয়ে এসেছি, আপনি আমার কথা শুনুন। আমার মেয়েকে ওরা ব্ল্যাকমেল করেছে হয়তো। পুলিশ অফিসার তখন কার কথা শুনবেন কিছুই বুঝে উঠতে পারছে না। দুজনেই দেশের বড় বড় দুইজন ব্যবসায়ী। পুলিশ অফিসার তখন সিয়ামের কাছে আসলেন। এরপর বললেন, তুমি তো মেহরাব সাহেবের ছেলে, তাই না? তো তুমি বলো, তুমি কি এই মেয়েটাকে তুলে নিয়ে এসেছো? বিশ্বাস করুন স্যার, আমি ওকে তুলে নিয়ে আসিনি।
ও নিজের ইচ্ছায় এখানে এসেছে। এরপর অফিসার ফারিয়ার কাছে গেলেন এবং বললেন, তোমাকে কি মেহরাব সাহেবের ছেলে এবং মেহরাব সাহেব এখানে তোমাকে জোর করে নিয়ে এসেছে, নাকি তুমি নিজ ইচ্ছায় এসেছো? অফিসার, আপনি এরকম কেন করছেন? আপনি আমার মেয়েকে জিজ্ঞেস করছেন কেন? ওরা হয়তো আমার মেয়েকে ব্ল্যাকমেল করেছে। আমার মেয়ে সত্যি কথা বলতে পারবে না। তুমি কোনো চিন্তা করবে না, তুমি সত্যিটা বলো, আমি তোমার সাথে আছি। তোমার বাবাও তো তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি সত্যি কথাটাই বলো। সিয়াম তখন ফারিয়ার মুখের দিকে তাকিয়ে আছে, সে কি বলে সেটা শোনার জন্য। ফারিয়া তখন চিৎকার করে বলল, আমি সিয়ামকে ভালোবাসি আর ওকে ভালোবেসে এই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ওই বাড়িতে এক মুহূর্তের জন্য আমরা শান্তিতে থাকতে পারি না। উনি শুধু টাকা নিয়ে ব্যস্ত থাকেন। এই লোকটাকে আমি বাবা হিসেবেই মানি না। আর আমি একজন প্রাপ্তবয়স্ক, আমার যথেষ্ট অধিকার আছে নিজের বিয়ে সম্পর্কে সিদ্ধান্ত জানানোর। উনি জোর করে চাইছিলেন ওনার কোনো ফ্রেন্ডের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি সেটা মেনে নিব না, কারণ আমি সিয়ামকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। পুলিশ অফিসার তখন সাজিদুর রহমানের সামনে গিয়ে বললেন, শুনছেন আপনার মেয়ের কথা? আপনার মেয়ে নিজ ইচ্ছায় এখানে এসেছে। আপনার মেয়েকে বোঝান, যদি ও এখান থেকে নিজ ইচ্ছায় যেতে চায় তাহলে ওকে নিয়ে যেতে পারেন, কিন্তু ও একজন প্রাপ্ত বয়স্ক মেয়ে, ওকে জোর করে আপনি নিয়ে যেতে পারবেন না। অফিসার, আপনি বোঝার চেষ্টা করুন। ওরা আমার মেয়েকে হয়তো ব্ল্যাকমেল করেছে। না মিস্টার, আপনি ভুল বুঝছেন। আপনার মেয়েকে ওরা ব্ল্যাকমেল করেনি, হয়তো আপনি আপনার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেননি। বলে অফিসার বেরিয়ে গেল। সাজিদুর রহমান তখন তার মেয়ের হাতে ধরলেন। চল এখান থেকে, এই ছেলেটার সাথে তোর বিয়ে আমি হতে দিব না। চল এখান থেকে। বাবা, তুমি এটা করতে পারো না। আমি সিয়ামকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তুমি এখান থেকে চলে যাও। আর যদি এখানে থাকতে চাও তাহলে আমার শ্বশুরের সাথে হাত মিলিয়ে থাকতে হবে। উনি খুব ভালো মানুষ। সিয়াম তখন ফারিয়ার কথা শুনে অবাক হয়ে গেল। এরপর তার সামনে গিয়ে বলল, ফারিহা, এটা কি রকম কথা? নিজের বাবার সাথে এরকম ভাবে কেউ কথা বলে? ফারিয়া তখন তার বাবাকে বলল, বাবা, শুনছো ওর কথা? তুমি ওকে এত অপমান করলে, তুমি ওকে পুলিশে ধরিয়ে দেওয়ার প্ল্যান করছিলে, কিন্তু ও শেষে তোমাকেই বাঁচাতে চাইছে। ওদের দেখে কিছু শিখার আছে বাবা। সাজিদুর রহমান তখন নির্বাক হয়ে তাকিয়ে থাকলেন। সিয়াম তার বাবার কাছে গেল, গিয়ে বলল, আমি জানি না বাবা কার দোষ এখানে। যেহেতু আমরা জানি না, সেহেতু দুজনকেই এর সমাধান করতে হবে। তুমি যাও, গিয়ে আঙ্কেলকে বলো। সিয়ামের বাবা তখন সিয়ামকে দিকে তাকিয়ে চলে গেলেন সাজিদুর সাহেবের কাছে। সাজিদুর রহমান তখন সিয়ামের বাবাকে দেখিয়ে বললেন, মেহরাব ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত ভাই, বলো। আমি তোমার সব শর্তে রাজি। তোমার মেয়েকে আমার মেয়ে বানিয়ে পাঠিয়ে দিতে হবে। মেয়ে তো প্রস্তুত, এখন আমি নিজে দাঁড়িয়ে ওদের বিয়ে দেব। বিয়ে তাহলে শুরু করা যাক। এরপর বিয়ের সানাই বেজে উঠল। তাদের দুজনের বিয়েও হয়ে গেল। তাদের দুজনের বাবাও এখন নিজেদের মধ্যে সবকিছু সমাধান করে নিয়েছে। সিয়াম বাসার ঘরে ঢুকতেই ফারিয়া এসে সিয়ামকে সালাম করলো। সিয়াম ফারিয়াকে তুললো। ফারিয়া তখন সিয়ামকে বলল, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, তোমাকে অনেক অপমান করেছি। ফারিহা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার তোমার উপর কোনো অভিযোগ নেই। সত্যি সিয়াম, তোমাদের মতো মানুষকে আমার পাশে পেয়ে আমি গর্বিত। নিজের জীবনসঙ্গী হিসেবে তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমি ভাবতেও পারিনি তুমি এত সহজে আমাকে ক্ষমা করে দিবে। যারা ক্ষমা করে না তারা অহংকারী হয়। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তুমি এখন আমার স্ত্রী। তোমার আমার উপর সম্পূর্ণ অধিকার আছে। এখন তুমি যা বলবে সেটাই আমি শুনবো। তাহলে আমাকে একটা বাবু দাও। সিয়াম তখন ফারিয়ার কথা শুনে মুচকি হাসলো। এরপর তাকে জড়িয়ে ধরে বলল, এত তাড়াতাড়ি তো এসব পাওয়া সম্ভব নয়। বাবু পেতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। তুমি কি প্রস্তুত পরিশ্রমের জন্য? আমি তো সব সময় প্রস্তুত কঠোর পরিশ্রম করার জন্য। এরপর আমি তাকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। এরপর যা হলো তা জানতে হলে আপনাদের বিয়ে করতে হবে, তাই এসব না জানাই ভালো। তারা দুজন হারিয়ে গেল ভালোবাসার সমুদ্রে। তাদের এই পথ চলা অবিরত থাকুক আজীবন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।